আজ ডাউট ক্লিয়ার করব সমাসের। আমার কিছু ছাত্রছাত্রী যারা মাধ্যমিক দেবে এবছর, তারা সমাসটা তাদেরকে রিভিশন দিতে বলেছিলাম এবং বলেছিলাম যার যা সমস্যা লাস্ট টাইম ডাউট ক্লিয়ার করে দেবো। আজকে সেই জন্য ডাউট ক্লিয়ারিং একটা ভিডিও করছি আমি। এখানে সবাই তোমরা দেখতেই পাচ্ছ এরকম চিরকুটে লিখে দিয়েছে। হ্যাঁ, লেখাগুলো উল্টোই হয়তো দেখাবে। তা চিরকুটের মধ্যে সবাই লিখে দিয়েছে কী কী ডাউট কার আছে, সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। একদিনে হয়তো সবকটা ডাউট ক্লিয়ার করা সম্ভব হবে না, কিন্তু তা সত্ত্বেও যতটুকু পারবো চেষ্টা করছি। শেষ পর্যন্ত থেকো। তোমাদের যদি কারোর, যারা আমার ছাত্রছাত্রী নও বা আমার কাছে যারা পড়ো না, এমন কারো কেউ যদি থাকো যার দরকার, সেও ডাউট ক্লিয়ার করে নিতে পারো। প্রথমেই আমরা চলে আসছি আমার এক ছাত্রী, রবিতীর্থ স্কুলে পড়ে। ওর একটা সমস্যা নিয়ে ও প্রশ্ন করেছে, উপকারক বা অকারক তৎপুরুষের ক্ষেত্রে গতপ্রাপ্ত, আপন্ন, আশ্রিত, আরূঢ় প্রভৃতি শব্দযোগে ব্যাসবাক্য গঠনের ক্ষেত্রে পূর্বপদে কে বিভক্তি বসে। এছাড়াও অন্য কোনো শব্দযোগে এই তৎপুরুষের ব্যাসবাক্যে কে বিভক্তি যুক্ত হতে পারে। তা প্রথম কথা যেটা, আমরা ইদানিং কিছু বইয়ে দেখতে পাই বিস্ময়াপন্ন, সংকটাপন্ন, শরণাপন্ন এই ধরনের শব্দগুলোকে কর্মতৎপুরুষের মধ্যে ফেলা হয়, কিন্তু এগুলো কর্মতৎপুরুষ নয়। যেহেতু পূর্বপদের সঙ্গে কে বিভক্তি রয়েছে, অনেকেই এগুলোকে কর্মতৎপুরুষে ফেলে। এরকম বেশ কিছু বই চোখে পড়েছে, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না, বা সেটা আমার আলোচনার বিষয়ও নয়। সাধারণত উত্তর পদে গত, প্রাপ্ত, আপন্ন, আশ্রিত, আরূঢ় এই ধরনের শব্দগুলো যদি উত্তর পদে থাকে, সেক্ষেত্রে পূর্ব পদে কে বিভক্তি যুক্ত হয়। এবং এগুলো কিন্তু কোনোভাবেই, কে বিভক্তি যুক্ত হওয়া সত্ত্বেও কোনোভাবেই এগুলো কিন্তু কর্ম তৎপুরুষ নয়, এগুলো অকারক বা উপকারক তৎপুরুষ। এই গেল একজনের সমাধান। এবার দ্বিতীয় জনের সমাধানে আমরা আসছি। এখানে আছে বহুব্রীহি, দ্বন্দ্ব, দ্বিগু, সম্বন্ধ তৎপুরুষ। আচ্ছা, বহুব্রীহিটার অনেকেই দিয়েছে বহুব্রীহি সম্বন্ধে। তা বহুব্রীহিটা যেহেতু দীর্ঘ হয়ে যাবে, তাই ওটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। বাদবাকিগুলো সম্বন্ধে একটু আলোচনা করে দিচ্ছি। সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন সম্বন্ধ তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ, এক্ষেত্রে যেটা সবার আগে খেয়াল রাখা দরকার, যে দুটো বিশেষ্য পদ সাধারণত পাশাপাশি থাকে এবং পূর্বপদের সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হয়। একমাত্র তৎপুরুষ সমাসই যেখানে কারকের বিভক্তিগুলো যুক্ত হয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। তো সেখানে সম্বন্ধ তৎপুরুষ একটি সমাস, যেখানে পূর্বপদের সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হয় এবং উত্তর পদটার সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়। যেমন ধরো রাজহংস। রাজহংস হচ্ছে হংসের রাজা। আবার রাজপথ, পথের রাজা, রাজসর্প, সর্পের রাজা ইত্যাদি ইত্যাদি। এখানে পূর্বপদের পরনিপাত হয়েছে। তা আমরা এরকম দুই একটা উদাহরণ একটু দেখছি। যেমন ধরো জগৎজন। জগৎজন শব্দটাকে যদি আমরা সন্ধিতে ভাঙি, আমরা পাবো জগৎ যোগ জন। জগৎ যোগ জন মিলে হলো জগৎজন। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে জগৎ, উত্তর পদ হচ্ছে জন, তাহলে দুটো মিলে কি হলো? জগৎজন। তাহলে কি হলো? এটা সম্বন্ধ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে হয়ে যাবে জগতের জন। আবার ধরো মাধব। মাধব মাধব এই সমাসটা বেশি ইম্পর্টেন্ট। টেস্ট পেপারে দেখা যায়, বহু টেস্ট পেপারেই দেখা যায় মাধব। মাধব কাকে বলে? আমরা জানি শ্রীকৃষ্ণকে মাধব বলা হয়, কিন্তু মাধব, ধব কথাটার মানে হচ্ছে স্বামী। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে মা আর একটা আছে ধব। ধব কথাটার মানে হচ্ছে স্বামী। মাধব মানে মা এর ধব, মা এর ধব। দেখো এখানে পূর্বপদ মা, তার সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে। তা সম্বন্ধ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বা ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সাধারণত পূর্বপদে র বা এর বিভক্তি যুক্ত হয় এবং উত্তর পদে শূন্য বিভক্তি থাকে। এই গেল সম্বন্ধ তৎপুরুষ। এরপরে
অর্ণব প্রশ্নটা দিয়েছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে সবার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে সমাহারাদি অর্থ বোঝাবে। সমাহারাদি মানে সমাহার বোঝানো হবে এখানে, সমষ্টি বা সমাহার। যেমন দ্বিগু, এটা নিজেই একটি দ্বিগু সমাস। দ্বিগুর ব্যাসবাক্য কী হয়? দুটি গরুর বিনিময়ে কৃত। দুটি গরুর বিনিময়ে কৃত, এখানে দেখো দুটি গরু, এখানে সমষ্টি বোঝাচ্ছে। আবার ধরো পাঁচ ফোড়নের সমাহার, পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপের সমাহার, এরকমভাবে সমাহারাদি অর্থ বোঝালে দ্বিগু সমাস হয়। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসটাও একটু ডিটেল হয়ে যাবে, সেই জন্য আমি আলাদা ভিডিও করব, একটু যেহেতু টাইম লাগবে 10-15 মিনিট বোঝাতে। দ্বন্দ্ব আর বহুব্রীহির ক্ষেত্রে আলাদা ভিডিও করব, এর মধ্যে আনছি না। এরপরে আছে আরেকজনের নিয়ে নিই আমি, এখানে আরেকজনের রয়েছে কর্মধারয় সমাসে বিশেষণ যোগ বিশেষ্য। কর্মধারয় সমাসের ক্ষেত্রে বিশেষণ যোগ বিশেষ্য কীভাবে কাজ করে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, কর্মধারয় সমাস যে 5 প্রকারে ভাগ করা হয়: সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। এর মধ্যে সাধারণ কর্মধারয় সমাসে দেখা যায় যে পূর্বপদ বিশেষণ থাকে, অনেক সময় পূর্বপদ বিশেষণ উত্তরপদ বিশেষ্য হয়ে থাকে। যেমন ধরো পিত যে অম্বর, এটাকে বলা হয় পীতাম্বর। বিশেষণটা কি? বিশেষণ হচ্ছে গিয়ে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ, ইংরেজিতে যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি বা ডেসক্রাইবিং ওয়ার্ড বলি, যেটা বিশেষ্য বা সর্বনামকে মানে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা হচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে, সেটাই হচ্ছে গিয়ে বিশেষণ। তাহলে পীতাম্বর, পীতাম্বর শব্দটাকে ভাঙলে আমরা কী পাবো? পিত আর অম্বর। পিত হচ্ছে পূর্বপদ, অম্বর হচ্ছে উত্তরপদ। তাহলে অম্বর মানে কি? আকাশ। এই অম্বরটা কীরকম না পিত, অম্বরকে ডেসক্রাইব করা হচ্ছে পিত শব্দটা দিয়ে, সেই জন্য পীতাম্বর হচ্ছে গিয়ে কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয়। এক্ষেত্রে পিত যেহেতু ডেসক্রাইবিং ওয়ার্ড, তাই শুরুতেই কী রয়েছে? বিশেষণ, তারপরে রয়েছে অম্বর। অম্বর যেহেতু নাউন একটা বা বিশেষ্য পদ, তাই এখানে বিশেষণ যোগ বিশেষ্য হয়ে কর্মধারয় সমাস হয়েছে বা সাধারণ কর্মধারয় হয়েছে। হ্যাঁ, না পরীক্ষার হলে সাধারণ কর্মধারয় কথাটা উল্লেখ করতে হবে না, বা বিশেষণ যোগ বিশেষ্য এরকম কিছু উল্লেখ করতে হবে না, কর্মধারয় লিখলেই হবে। যেমন ধরো আমি দু একটা উদাহরণ বইয়ের থেকে নিচ্ছি। যেমন ধরো নীলকমল, 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 কমল মানে কি? পদ্ম। তা এই কমল বা পদ্ম এটা একটা বিশেষ্য পদ, কারণ এখানে এটা নাম বোঝাচ্ছে, এটা নাউন হিসাবে রয়েছে, নাউন এটা বা নেমিং ওয়ার্ড। এই নেমিং ওয়ার্ডটা কীরকম? কমলটা কীরকম? কমলটা হচ্ছে নীল, তাই নীলটা হচ্ছে কি এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও দেখা যাচ্ছে শুরুতেই কি রয়েছে? নীল বা বিশেষণ বা ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ, এবং কমল, কমল মানে পদ্ম, পদ্ম হচ্ছে কি এক ধরনের ফুল, ফুলের নাম, সুতরাং ওটা নেমিং ওয়ার্ড বা নাউন বা বিশেষ্য। তাহলে শুরুতে বিশেষণ, পরে বিশেষ্য, এই রকম থাকলে কর্মধারয়। এবং কর্মধারয়ের ক্ষেত্রে যে নিয়মটা ব্যাসবাক্যের ক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হয়, এখানে যে বা যিনি শব্দটি ব্যাসবাক্যের মাঝে থাকে। যেমন পীতাম্বর, পিত যে অম্বর, নীলকমল, নীল যে কমল। তাহলে কর্মধারয় সমাসের ক্ষেত্রে সাধারণ কর্মধারায় যেটা রয়েছে, সেক্ষেত্রে ব্যাসবাক্য গঠনের ক্ষেত্রে যে বা যিনি শব্দটা আমাদের ব্যবহার করতে হবে কোথায়? না পূর্বপদ এবং উত্তরপদের মাঝে। এই গেল কর্মধারয়। এরপরে প্রশ্ন আছে, প্রশ্নটা কার এই নামটা কী লিখেছে বুঝতে পারছি না, যাই হোক। এরপরে দিয়েছে মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপী কর্মধারায় কি? মধ্যপদলোপী মানে মাঝখানের পদ লুপ্ত হয়ে যাওয়া। এই প্রশ্নগুলো করেছে অভ্র ভট্টাচার্য। মাঝখানের পদ লুপ্ত হয়ে যাওয়া, মধ্যপদলোপী, মাঝের পদ লুপ্ত হয়ে যাওয়া। তা মাঝের পদ লুপ্ত হলে তবেই মধ্যপদলোপী হয়। যেমন ধরো সিংহাসন, এটা খুব কমন একটা উদাহরণ, সবাই দিয়ে থাকে, আমিও এই উদাহরণটা দিলাম। সিংহাসন, সিংহাসনের ব্যাসবাক্য কী হবে? সিংহ চিহ্নিত আসন বা সিংহ লাঞ্ছিত আসন। সিংহ চিহ্নিত আসন বা সিংহ লাঞ্ছিত আসন। এবার যদি আমরা দেখতে পাবো যে সিংহ আর আসন এই দুটোর মাঝে
কি রয়েছে? চিহ্নিত বা লাঞ্ছিত শব্দটি রয়েছে, চিহ্নিত বা লাঞ্ছিত শব্দটি রয়েছে। কিন্তু যখন আমরা সমাসবদ্ধ পদ গঠন করছি তখন এই চিহ্নিত বা লাঞ্ছিত শব্দটা কিন্তু উঠে যাচ্ছে, উঠে গিয়ে শুধু সিংহ আর আসন এই দুটো সন্ধি হয়ে সিংহাসন হচ্ছে। তাহলে মধ্যপদলোপী কর্মধারয়ের ক্ষেত্রে কি হবে? মাঝখানের পদটি লুপ্ত হয়ে যাবে। যেমন ধরো বরযাত্রী, বরযাত্রী প্রথম পূর্ব পদটা হচ্ছে বর, উত্তর পদ হচ্ছে যাত্রী। এই বরযাত্রী এটা যদি আমরা ব্যাসবাক্য করি কি বরের অনুগামী যাত্রী, বরের অনুগামী যাত্রী, তাহলে বরের অনুগামী, মাঝখানে যে অনুগামী শব্দটা আসলো এই পদটাই হলো মধ্যপদ, এবং সমাসবদ্ধ পদে যে এটা থাকে না, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এরকম বহু উদাহরণ আছে। আরও দু একটা উদাহরণ দিচ্ছি আমি। যেমন ধরো ননীগোপাল, ননীগোপাল, ননী লোভী গোপাল, ননী লোভী গোপাল, স্বর্ণ মুকুট, স্বর্ণ নির্মিত মুকুট, স্বর্ণ নির্মিত মুকুট। এখানে ননী লোভী গোপাল, লোভী শব্দটা থাকছে না, স্বর্ণ নির্মিত মুকুট, নির্মিত শব্দটি থাকছে না, গৃহদেবতা, গৃহে অধিষ্ঠিত দেবতা, অধিষ্ঠিত কথাটা থাকছে না। তাই এরকমভাবে যদি মাঝখানের পদটা লুপ্ত হয়ে যায় সেক্ষেত্রে মধ্যপদলোপে কর্মধারায় সমাস হয়ে থাকে। তারপরে দিয়েছে হচ্ছে উপকারক তৎপুরুষ বা অকারক তৎপুরুষ, যেটা শুরুতেই আলোচনা করলাম। নঙর্থক বহুব্রীহি এবং নঙর্থক তৎপুরুষের পার্থক্য, এটা অনেকেই গুলিয়ে ফেলে। এর পিছনে একটা কারণ আছে যে উচ্চারণ, উচ্চারণের ভিত্তিতে অনেকে গুলিয়ে ফেলে নয়, নাই এবং নয়। এটা ঠিক উচ্চারণের ভিত্তিতে হয়তো আঞ্চলিক পার্থক্য ভেদে এগুলো হয়ে থাকে, হয়তো না, আঞ্চলিক পার্থক্য ভেদেই এগুলো হয়ে থাকে। নঙর্থক তৎপুরুষ আর নঙর্থক বহুব্রীহি আমরা বুঝবো কি করে? ব্যাসবাক্য নয় গঠন করলাম, কিন্তু ব্যাসবাক্য গঠনের পরে সেটা কি সমাস, নঙর্থক তৎপুরুষ না নঙর্থক বহুব্রীহি, সেটা আমরা বুঝবো কী করে? মনে করো অকিঞ্চিত, অকিঞ্চিত, অকিঞ্চিতকে এখানে যে শুরুতে অটা রয়েছে, এই অটা হচ্ছে গিয়ে নাবাচক একটা শব্দ। এই যে শুরুতে অ রয়েছে, অটা হচ্ছে নাবাচক একটা শব্দ। এই নাবাচক শব্দটা অকিঞ্চিতের অয়ের জায়গায় নয় কথাটা আসবে, নয় কিঞ্চিত, বা অব্রাহ্মণ, নয় ব্রাহ্মণ। তা এই যে নয় শব্দটা আসলে উন্তস্তীয় নয়, এই নয় শব্দটায় থাকলে, নয় শব্দটা থাকলে হয়ে যাবে নঙর্থক তৎপুরুষ। কিন্তু নয়ের বদলে যদি নাই শব্দটা থাকে, নয়াকার হর্ষই, নাই, নাই থাকলে হয়ে যাবে নঙর্থক বহুব্রীহি। যেমন ধরো বেতার, নাই তার যাহার, নাই তার যাহার। এবার বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা কি না, বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের শেষে যাহার কথাটা ব্যবহার হয়। সুতরাং আমরা যদি দেখি ব্যাসবাক্যের শেষে যাহার কথাটা ব্যবহার হচ্ছে, তাহলে আমরা অনায়াসে ধরে নেব সেটা বহুব্রীহি সমাস। এবং শুরুতে যদি নাই কথাটা থাকে, নয়াকার হর্ষই নাই, তাহলে আমরা ধরে নেব শুরুতে নাই এবং শেষে যাহার যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা নঙর্থক বহুব্রীহি হবে। কিন্তু শুরুতে নয় যদি থাকে, পূর্বপদ হিসেবে নয় কথাটা থাকে, তাহলে সেটা নঙর্থক তৎপুরুষ হবে। এরপরে দিয়েছে অব্যয়ীভাব সমাস সামীপ্য অর্থে। আমি অব্যয়ীভাব সমাসটা পুরোটা একবারে বুঝবো, তাই ওটা আলাদা ভিডিও করবো, তাই এটা আর দিলাম না। দন্ত সমাস, দ্বিগু, সম্বন্ধ তৎপুরুষ। এরপরে আরও দুই একটা রয়েছে। এখানে একটা ছোট্ট চিরকুট আছে, এইটা অদ্রিকার, এটা বোঝানো হয়ে গেছে গিয়ে, তাই এটা বোঝাচ্ছি না। এরপরে রয়েছে দ্বন্দ্ব সমাস সমানাধিকরণ বহুব্রীহি উপকারক উপপদ তৎপুরুষ। আচ্ছা, উপপদ তৎপুরুষটা একটু বলে দিয়ে নিই। উপপদ তৎপুরুষটা কী হবে? মনে করো পঙ্কজ একটা শব্দ, পঙ্কজ, পঙ্কজ শব্দের ব্যুৎপত্তি কি? পঙ্ক পূর্বক জন যোগ ড, পঙ্ক পূর্বক জন ধাতু যোগ ড প্রত্যয়। এবার মধ্যে উপপদ কোনটা? উপপদ হচ্ছে ধাতুর আগে যেটি থাকে সেটি উপপদ। তাহলে এখানে পঙ্ক পূর্বক জন ধাতু, জন ধাতুর আগে কি রয়েছে? পঙ্ক,
ওই পঙ্ক হচ্ছে উপপদ। আর উপপদ তৎপুরুষ সমাসে ব্যাসবাক্য গঠনের সময় শেষে, ব্যাসবাক্যের শেষে যে, যা, যিনি ইত্যাদি ইত্যাদি থাকে। তাহলে উপপদ তৎপুরুষ সমাসে কি হলো? উপপদ তৎপুরুষ সমাসে ব্যাসবাক্য গঠনের সময় যে, যা, যিনি ইত্যাদি ইত্যাদি থাকে। মনে করো পঙ্কজ, পঙ্কে জন্মে যা, অনুজ, অনুতে জন্মে যা, খনিজ, খনিতে জন্মে যা, অগ্রজ, অগ্রে জন্মিয়াছে যে, অনুজ, অনুতে জন্মিয়াছে যে। এরকমভাবে যে, যা, যিনি ইত্যাদি ইত্যাদি উপপদ তৎপুরুষ সমাসে থাকে। মধ্যপদলোপী কর্মধারয় তো বুঝিয়ে দিলাম। কর্মধারয় পুরোটাই বোঝাতে বলেছে, সেটা আপাতত থাক, সেটা আবার আলাদা ভিডিও হবে, কারণ এরকমভাবে একটা সমাস পুরো বোঝাতে গেলে অনেকটা সময় লাগে। এরপরে আমরা চলে আসছি সর্বনামীয় দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। এই চিরকুটটা দিয়েছে হচ্ছে আর্য মল্লিক দিয়েছে। সর্বনামীয় দ্বন্দ্ব ও একশেষ দ্বন্দ্বের মধ্যে পার্থক্যটাকে আমরা কি করে বুঝবো কোনটা সর্বনামীয় দ্বন্দ্ব, কোনটা একশেষ দ্বন্দ্ব? সর্বনামীয় দ্বন্দ্বের ক্ষেত্রে এবং একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে এক জায়গাতে মিল আছে। কি মিল? না, এখানে ব্যাসবাক্যে, সমাসবদ্ধ ব্যাসবাক্যে সর্বনামগুলোই থাকে। ব্যাসবাক্যের সর্বনামগুলো পৃথক পৃথকভাবে থাকে। এখানে ব্যাসবাক্যের সর্বনামগুলো পৃথক পৃথকভাবে থাকে। কিন্তু সর্বনামীয় দ্বন্দ্বের ক্ষেত্রে ব্যাসবাক্যে সর্বনামগুলো পৃথক থাকার পরেও সমাসবদ্ধ পদে ওই সর্বনামগুলো স্ব-অস্তিত্বে, মানে নিজের অস্তিত্বেই থাকে। যেমন মনে করো আমি ও তুমি, আমি ও তুমি, এখানে আমি পূর্বপদ, তুমি উত্তরপদ, মাঝখানে ও সংযোজক অব্যয়। এবার আমি ও তুমি এটা সমাসবদ্ধ পদ করলে হবে আমি তুমি, মাঝখানটা একটা হাইফেন বসবে। এক মাত্রায় কিন্তু হবে না, মাঝখানে একটা হাইফেন বসবে। কিন্তু এটাই যখন একশেষ দ্বন্দ্বে হয়ে যাবে, আমি ও তুমি এটা হয়ে যাবে আমরা। কেন আমরা হবে? কারণ একশেষ দ্বন্দ্বে ব্যাসবাক্যের মধ্যে সর্বনাম পদ পৃথক পৃথকভাবে থাকলেও সমাসবদ্ধ পদটি বহুবচনবোধক হয়। আচ্ছা, তাহলে আজকে এইটুকুই থাকলো। কালকের ভিডিওতে আবার বাদবাকি ডাউট ক্লিয়ার করা হবে। ডাউট ক্লিয়ারের এটা পর্ব 1, এরকম হয়তো 7-8টা পর্ব আসবে ডাউট ক্লিয়ারের। যাই হোক, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও, বা ডাউট ক্লিয়ার হলো কিনা সেটাও জানিও। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো।